আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও, যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। গত ক্লাসে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজটা বের করছিলাম। আজকের ক্লাসে আমরা সেই কৃতকাজটা ঠিক সেম স্টাইলে তবে একটু ভিন্ন রকমভাবে আমরা বের করব এবং সেখান থেকে আমরা নতুন কিছু জিনিস জানবো। আমরা ইকুয়েশনের মাধ্যমে নতুন কিছু জিনিস জানবো। ইকুয়েশন যে কথা কয় দেখবা আমাদের কমন সেন্সটাও তা কয়, কারণ আমাদের সেই জিনিসগুলো আমাদের আগে আলোচনা হয়ে গেছিলো। আমি আলোচনা করছিলাম ধনাত্মক ঋণাত্মক কাজের কথা, স্প্রিংয়ের ক্ষেত্রে করছিলাম, সেটা আজকে ম্যাথমেটিক্যালি প্রুফ পাবা। এবং তুমি দেখবা গণিত যেটা বলে আমিও সেটাই বলছিলাম, আমাদের কমন সেন্সও সেটা বলে। তো আমরা সেই জিনিসটা দেখব। আগে আমাকে বলো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে পড়লে মোটামুটি আমরা বলতে পারবো আমাদের কাজ শেষ। এরপর আমরা শক্তি শুরু করব, ক্ষমতা পড়ব, ওগুলা ছোটো ছোটো টপিকস। এরপরে আমাদের অধ্যায় শেষ। তবে অধ্যায় শেষ হলেও এই অধ্যায়ের মধ্যে আমাদের দেখা যায় সৃজনশীল যখন আমরা সলভ করতে যাই তখন এক্সট্রা কিছু জিনিস আসে, যেমন কুয়ার ম্যাথ। এই কুয়ার ম্যাথের কনসেপ্ট যেটা সেটা কিন্তু আমার বইতে নাই, বাট মানে যেহেতু শক্তি আছে, কৃতকাজ আছে, কুয়ার ম্যাথে সেম জিনিসগুলো বের করতে বলে, ক্ষমতা আছে, তখন আমাকে কুয়ার ম্যাথটি স্পেশালি আবার পড়াইতে হবে। পড়াবো, কোনো সমস্যা নেই, ওটার জন্য স্পেশাল একটা ক্লাস থাকবে। একইভাবে দেখা যাবে তোমার সরল দোলকের ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন দেখাইতে হবে, যেগুলো তোমার এখানে ডিরেক্টলি সরাসরি খুব বেশি নাই। তো যতটুকু প্রয়োজন আমরা পড়াবো, কোনো সমস্যা নাই। এক কথায় তোমাদের সৃজনশীলের জন্য সর্বরকম প্রস্তুতি এখানে পেয়ে যাবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে একটু কনফার্ম করো। আবার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না এবং আমি শুরু করতে পারি কি না। আমরা শুরু করতে পারি কি না কনফার্ম করো। শুরু করতে পারি কি না। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিব। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করতে পারি। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করে দিই না। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। ভাইয়া আমাদের বোর্ডে অলরেডি একটি স্প্রিং ড্র করা আছে। এই স্প্রিংয়ের এখানকার যে অবস্থা এটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থা। এই স্প্রিংয়ের এখানকার যে অবস্থা তাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থা। এখন আমার প্রশ্ন হলো, এই সাম্যাবস্থা থেকে আমি স্প্রিংটাকে প্রসারিত করলাম, প্রসারিত করে এখানে নিয়ে গেলাম। এই যে প্রসারিত করে আমরা নিয়ে গেলাম, এখানে দুইটা বল কাজ করে। একটাকে আমরা বলি হচ্ছে প্রযুক্ত বল, আর একটাকে আমরা বলি হচ্ছে
স্প্রিং বল বা প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বল। তাহলে একটু খেয়াল করে দেখো, স্প্রিং বল বলা যে কথা, স্থিতিস্থাপক বল বলাও সেম কথা, প্রত্যয়নী বল বলাও সেম কথা। স্প্রিংয়ের ভিতর যে বল তাকে আমরা বলতেছি স্প্রিং বল। স্প্রিংটা তার আগের অবস্থায় রিস্টোর করবে, তাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। এই বলের কারণে বস্তু স্থিতিস্থাপক হয়, ওই কারণে এটাকে আমরা বলি স্থিতিস্থাপক বল, হোয়াট এভার। বাট আমার এটা তিনটা নাম। ওই বল দ্বারা কৃত কাজ তোমাকে বের করতে বলছে। এখন তোমরাই আমাকে বলো, আমাদের স্প্রিংয়ের সরণ যদি এক্স হয় তাহলে এফ এস ইকুয়ালস টু কে এক্স লিখবো নাকি মাইনাস কে এক্স লিখবো? আমি বের করতেছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এর মানে কৃত কাজটাই স্প্রিং বল দ্বারা। তাহলে বল কোনটা? স্প্রিং বল। কমেন্ট চাই, স্প্রিং বল এফ এস সমান কে এক্স নাকি মাইনাস কে এক্স? তোমরাই বলো, এটা কে এক্স হবে নাকি মাইনাস কে এক্স হবে? তোমরাই বলো। এটা কে এক্স হবে নাকি মাইনাস কে এক্স হবে? তোমরাই বলো। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি মাইনাস কে এক্স। এটা কেন আমরা সেটা বুঝাইছিলাম। তাহলে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। এবং আমরা গত ক্লাসে বলছিলাম স্প্রিং বল মানেই হচ্ছে ভাইয়া পরিবর্তনশীল বল। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার বলের মানটা পরিবর্তন হয়, কারণ আমাদের বলটা সরণের সমানুপাতিক হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এখানে যেহেতু পরিবর্তনশীল বল, আমরা জানি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন আমি কোন বল দ্বারা কৃত কাজ বের করব? স্প্রিং বল দ্বারা। তাহলে আমরা এটাকে বললাম এফ এস। এবার হচ্ছে ভাইয়া, এবার হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এটা বললাম। এখন একটু খেয়াল করো, স্প্রিং ইনিশিয়ালি কোথায় ছিল? প্রাথমিক স্প্রিং যেখানে ছিল, প্রাথমিক অবস্থায় স্প্রিং যেখানে ছিল ওইখানকার অবস্থানটাকে বলতেছি এক্স আই, আর ফাইনাল অবস্থানটাকে বলতেছি এক্স এফ। তাহলে স্প্রিংয়ের আদি অবস্থান যেটা, এটা হচ্ছে স্প্রিংয়ের আদি অবস্থান বা সাম্যাবস্থা, মানে যে কোনো অবস্থান। এক কথায় হচ্ছে আমাদের স্প্রিংয়ের কৃতকাজ হিসাব করা যেখান থেকে শুরু করলাম সেটা হচ্ছে ইনিশিয়াল, যেখানে শেষ করলাম সেটা হচ্ছে ফাইনাল। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো এফ এস ডি এক্স। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে এফ এস ডি এক্স, ইনিশিয়াল সরণটা কত? এক্স আই, ফাইনাল সরণটা কত? এক্স এফ। তাহলে এটাকে আমরা বলতেছি স্প্রিংয়ের ক্ষেত্রে টোটাল কৃত কাজ। এবার আমরা এটাই আমরা বোর্ডে লিখছি। এবার আমরা এফ এস এর মানটা বসাই। এফ এস এর মান বসাইলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ এক্স আই থেকে শুরু করে এক্স এফ পর্যন্ত আমার এফ এস এর মান হচ্ছে মাইনাস কে এক্স ডি এক্স। এফ এক্সের জায়গায় আমরা মাইনাস কে এক্স বসাইলাম। ওকে, যদি আমরা বসিয়ে থাকি, এবার আমি সামনের দিকে আগাই। এবার আমি যদি সামনের দিকে আগাই কী পাবো একটু খেয়াল করে দেখো। আমি যেটা পাবো সেটা হচ্ছে ভাইয়া মাইনাস কেটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে। মাইনাস কেটাকে বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স। আমার এখানে যে লিমিটটা আছে, লোয়ার লিমিট হচ্ছে এক্স আই যেখান থেকে শুরু হয়, আপার লিমিট হচ্ছে এক্স এফ যেখানে শেষ হয়। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, ফাইনাল ডিসপ্লেসমেন্ট। এখন একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে আমরা এখানে ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো মাইনাস কে ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার আছে বর্তমানে ওয়ান, আরও এক ওয়ান যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু। যেহেতু আমাদের এটা এখানে আমাদের যেহেতু লিমিট আছে, লিমিট থাকলে আমরা বলছিলাম প্লাস সি দেওয়ার দরকার নেই, থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিটটা উপরে লিখবো, লোয়ার লিমিটটা নিচে লিখবো। এরপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে গত ক্লাসেও সেম কাজগুলো করছি, মাইনাস কে ইন্টু আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া, আমাদের এখান থেকে হাফটা বের করে নিয়ে চলে আসি, থাকে কত? এক্স স্কোয়ার, আমাদের আপার লিমিট এক্স এফ, লোয়ার লিমিট এক্স আই। এবার বলছিলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তার মধ্যে প্রথমে এক্সের জায়গায় এক্সের ইনিশিয়াল মান বসাইতে হবে, মাইনাস ফাইনাল মান বসাইতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস হাফ কে
ইন্টু এক্সের জায়গায় বসবে এক্স এফ স্কোয়ার মাইনাস এখানে বসবে হচ্ছে এক্স আই স্কোয়ার। এখানে সামনেরটা মাইনাস আছে, মাইনাসটাকে যদি ভিতরে ঢুকাই দিই তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল কৃতকাজ ডব্লিউ এর ফর্মুলা। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলি, কিভাবে করছি সেটা বুঝছি কিনা বলি। এটা আমরা বুঝছি কিনা বলি প্লিজ কুইকলি, একটু তাড়াতাড়ি রেসপন্স করবা। এটা আমরা বুঝছি কিনা কনফার্ম করি, এটা আমরা বুঝছি কিনা যে আপনি ইন্টিগ্রেশন করে এতটুকু আসলাম ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এটা হচ্ছে কার দ্বারা? স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। সিমিলারলি তুমি যদি এটা করতা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, তখন তুমি খেয়াল করে দেখতা ডব্লিউ এর মান বের হয়েছে হাফ ইন্টু কে ইন্টু এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এর মানে এটার উল্টা। কিভাবে আসছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। কিভাবে আসছে? এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা, এটা হচ্ছে স্প্রিং বলের বিপরীতে। সিম্পল কথা, স্প্রিং বলের বিপরীতে হলে এফ এর জায়গায় এফ হবে। এফ এর মান কিন্তু মাইনাস কে এক্স না, অনলি কে এক্স, মাইনাসটা থাকবে না। এই মাইনাসটা না থাকলে পুরাটার মধ্যে কোনো মাইনাস থাকবে না। এক কথায় এই যে এই অংশটাই হয়তো আমার আনসার। হ্যাঁ, তো আমরা এটা প্রমাণ করতেছি না, এটা তোমাকে বইতে, তোমাকে খাতায় নোট করার সময় প্রমাণ করতে হবে। খাতায় নোট করার সময় দুটোই প্রমাণ করতে হবে যে আমাদের এখান থেকে এটা, এখান থেকে এটা। এটা হচ্ছে স্প্রিং বলের বিপরীতে এটা, আর এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। সো স্প্রিং বল দ্বারা কৃত কাজ এটা, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ এটা। এবার তোমরা আবার এটা বলিও না ভাইয়া আপনি যে এতগুলো যে আমরা এলোমেলো করে ফেলতেছি। তুমি এলোমেলো করবা কি করবা না সেটা আমার উপর ডিপেন্ডেন্ট। আগে তুমি শিখো, শিখার পর পুরো জিনিসটাকে আমি একটা ইকুয়েশনে সব ঢুকাই দিব। সব জিনিসকে আমি এক ইকুয়েশনে ঢুকাই দিব, সব জিনিসকে আমি এক ইকুয়েশনে ঢুকাই দিব, তোমার কোনো টেনশন নাই। এতটুকু আমরা বুঝছি কিনা সেটা কনফার্ম করো, এতটুকু বুঝছি কিনা সেটা কনফার্ম করো। ফাইন, আমাদের মেইনলি এতটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেশন সব বুঝছি কিনা এটা কনফার্ম করো। এই পরীক্ষাতে তুমি সেটাই বের করবা যেটা তোমাকে বের করতে বলবে। তোমাকে স্থিতিস্থাপক বল দ্বারা বললে দ্বারা করবা, বিপরীতে বললে বিপরীত করবা, কোয়েশ্চেনে তো বলাই থাকবে। এবার আসো, তাহলে আমাদের জিনিসটা হয়েছিল কি, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝছি। ওকে, এবার আসি, একটু ভালো করে খেয়াল করো। আমরা এটা মুছে ফেলি, হোমওয়ার্ক ছিল। এখন দেখো এখানে আমি ইনিশিয়াল প্রাথমিক সরণের মান ধরলাম এক্স আই। মানে মনে করো এটা মনে করো রেফারেন্স, এটাকে যদি রেফারেন্স ধরি, প্রাথমিক অবস্থায় সে এতটুকু দূরে আছে, এটা হচ্ছে এক্স আই। ফাইনাল অবস্থায় সে এতটুকু দূরে আছে, এটা হচ্ছে আমার এক্স এফ। তাহলে আমরা এরকমভাবে করতে পারি। তো আমার মেইন কথা হচ্ছে প্রাথমিক সরণটাকে আমি ধরছি এক্স আই, ফাইনাল সরণটাকে ধরছি এক্স এফ। যদি আমি প্রাথমিক সরণটাকে গত ক্লাসের মতো ধরি, গত ক্লাসে আমি এমন হতে পারে না ভাই শুরুতে শূন্য, যদি শুরুতে শূন্য হয় তখন ইনিশিয়াল সরণ শূন্য, ফাইনাল সরণ হচ্ছে এক্স। এবার তুমি চিন্তা করো না, এক্স আই এর মান শূন্য, এক্স এফ এর মান হচ্ছে এক্স। তুমি একটু বসাও তো, ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে ইন্টু এক্স আই এর মান শূন্য, শূন্য স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্যালকুলেশন করলে কি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার আসে না, যেটা আমরা গত ক্লাসে পাইছিলাম। তো তোমার টেনশন নাই, তোমার টেনশন নাই, তোমার টেনশন নাই, তোমাকে সব টেনশনের থেকে মুক্ত আমি করে দিব। অর্থাৎ সবগুলো সেম কথা। আমি বলতেছি লিমিট যে কোনো কিছু হইতে পারে। প্রাথমিক অবস্থায় সরণটাকে আমি লিমিটটাকে বললাম এক্স আই, ফাইনালটাকে বললাম এক্স এফ, তখন এরকম। এখন এক্স আই এর মান কত? এক্স আই এর মান যদি শূন্য হয় তাহলে শূন্য, অন্য কিছু হলে অন্য কিছু। ফাইনালটা শূন্য হলে শূন্য, অন্য কিছু হলে অন্য কিছু। তাহলে দেখো এটা শিখলে কিন্তু অন্য কোনোটা শিখা লাগতেছে না।
এটা শিখলে অন্য কোনোটা শেখা লাগতেছে না, ওই জন্য আমরা এটা করাচ্ছি আর কি। অর্থাৎ গত ক্লাসে ইজিলি করাই ফেলছি, আজকের ক্লাসে জাস্ট আর একটু ব্রডলি তোমাকে চিন্তা ভাবনা করাচ্ছি। 0 থেকে x না বলে তুমি এভাবেও বলতে পারো ইনিশিয়াল ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল। একজন বলে যে টেনশন ফ্রি জীবন কই পাবো বস? পাবা পাবা, হ্যাঁ, কয়েক প্যাক বাংলা গেলে এমনি পাবা। এতটুকু বুঝছি কিনা বলো? তাহলে আমরা মেইনলি যেটা করতেছি সেটা হচ্ছে ভাই স্প্রিং বল দ্বারা, তাহলে এই ফর্মুলাটা স্প্রিং বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই স্প্রিং বল দ্বারা কৃত কাজ কিন্তু ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আমরা সেকেন্ড ক্লাসে দেখছিলাম ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক কেমনে। তাহলে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তার ইকুয়েশন থেকে দেখি, তার ইকুয়েশন আমাকে কি বলে? তার ইকুয়েশন বলে কৃত কাজ হচ্ছে হাফ কে, হাফও ধনাত্মক, কেও ধনাত্মক, এক্স আই স্কোয়ার এটা নিজেও ধনাত্মক, এক্স এফ স্কোয়ার এটা নিজেও ধনাত্মক। তাহলে এই এক্স আই স্কোয়ারের মানটা যদি এক্স এফ স্কোয়ার থেকে বড় হয়, তাহলে বড় মাইনাস ছোট কৃত কাজ ধনাত্মক। এটা যদি ছোট হয়, ছোট মাইনাস বড় কৃত কাজ ঋণাত্মক। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত ধনাত্মক কাজ, তাহলে ধনাত্মক মানে কি ভাই? এক্স আই স্কোয়ারটা যদি বড় হয়, বড় মাইনাস ছোট, এটা হইলে কৃত কাজ ধনাত্মক, উল্টা হইলে কৃত কাজ ঋণাত্মক। প্রথম কথা এটা বুঝছি কিনা বলো, বাকি কথাটা আমি পরে বলতেছি। আগে বলো এটা বুঝছো কিনা? স্প্রিং বল দ্বারা কৃত কাজ ধনাত্মক তখনই হবে যদি আমার এক্স আই স্কোয়ারের মানটা এক্স এফ স্কোয়ার থেকে বড় হয়, আর যদি ছোট হয় সেক্ষেত্রে আমার এখানে কৃত কাজটা ঋণাত্মক হবে। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটাই বুঝছি কিনা বলো। এর মানে প্রাথমিক স্মরণ যদি বেশি হয়, শেষ স্মরণের স্কোয়ার যদি কম হয়, তাহলে আমাদের এটা। আর যদি প্রাথমিক স্মরণের স্কোয়ার যদি কম হয়, শেষ স্মরণের স্কোয়ার যদি বেশি হয়, তাহলে এটা এই জিনিসটাই মিন করতেছে। ওকে, এবার আমরা যদি বুঝে থাকি তাহলে আমি ইকুয়েশনটা মুছে ফেলি, কারণ আমি এখানে একটু ক্যালকুলেশন দেখাবো। আমি ইকুয়েশনটা মুছে ফেলি, ইকুয়েশনটা মুছে ফেলতেছি। এখন দেখো, এখন হচ্ছে আমি বলতেছি হচ্ছে এক্স আই স্কোয়ার যেটা, এটা গ্রেটার দেন এক্স এফ স্কোয়ার হইতে হবে। আচ্ছা মনে করো আমি তোমাকে বললাম এক্স আই এর মান হচ্ছে 2, এক্স এফ এর মান হচ্ছে 3। এক্ষেত্রে খেয়াল করো, আমরা এখান থেকে বলতেছি, মনে করো এটার মান 5, এটার মান 3। এখান থেকে আমি বুঝতে পারতেছি এক্স আই এক্স এফ থেকে বড়। তাহলে এই এক্স আইকে যদি স্কোয়ার করি, এক্স আই স্কোয়ারের মান বের হবে 25, আর এক্স এফ স্কোয়ার এটার মান বের হবে 9। এখান থেকে আমি বলতে পারতেছি এক্স আই স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স এফ স্কোয়ার। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম ভাইয়া, আমাদের এক্স আই স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স এফ স্কোয়ার যদি হইতে হয়, এক্স আইকে এক্স এফের থেকে বড় হইতে হয়। এবার আসো ভালো কথা, এখন যদি এরকম হয় ভাইয়া এক্স আই এটার মান হচ্ছে -5, এক্স এফ এটার মান হচ্ছে -3। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি ভাইয়া এখানে এক্স আই বড় না এক্স এফ বড়, অবশ্যই ভাইয়া তুমি এবার বলবা ভাইয়া এক্স আইটা এক্স এফ থেকে ছোট, কারণ -5 -3 থেকে ছোট। কিন্তু ছোট হলেও কিন্তু এক্স আই এর যে পরম মান সেটা কিন্তু এক্স এফ থেকে বড়। পরম মান মানে কি? ধনাত্মক মান। -5 এর ধনাত্মক মান হচ্ছে 5, -3 এর ধনাত্মক মান হচ্ছে 3, তাহলে 5টা কিন্তু 3 থেকে বড়। আমি সেদিকে পরে যাচ্ছি, আগে আমি এদিকে যাই। এদিকে গেলে আমি দেখব এটাকে যদি বর্গ করি তাহলে এক্স আই স্কোয়ার সমান 25, আবার এক্স এফ স্কোয়ার সমান আমাদের আসে 9। তখন আমি দেখতেছি এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স এফ স্কোয়ার। তো আমার কথা হচ্ছে ভাইয়া এখানে দেখতেছি এক্স আইটা বড় হইলেও হচ্ছে, ছোট হইলেও হচ্ছে। আসল কাহিনীটা কোন জায়গায়? এখানে মাইনাসের কারণে আমার যেহেতু এটি স্কোয়ার হয়ে যায়, মাইনাসটাকে স্কোয়ার করলে কিন্তু প্লাসই হয়। ওই কারণে আমরা এভাবে না বলে আমরা বলবো এভাবে, এক্স আই এর পরম মান বড় হইলে হবে। কারণ পরম মান বড় হলে কি হয়, আমাদের 5 আর -5 এর পরম মান 5, এটাকে স্কোয়ার করলে কিন্তু 25 এ আসে। 3 আর -3 এর পরম মান হচ্ছে 3, এটাকে স্কোয়ার করলে কিন্তু 9 এ আসে। ওই কারণে আমরা এক্স আইটা এক্স এর থেকে বড় না বলে আমরা বলবো এক্স আই এর পরম মান এক্স এর থেকে বড়। তাহলে আমরা দেখতেছি কি এটা তখনই হবে
যখন এক্স আই এর পরম মানটা এক্স এফ এর পরম মান থেকে বড় হবে। এই কথাটা বুঝছি কিনা? মানে পরম মান দিছে মানে কি, তোমার ধনাত্মক ঋণাত্মক হইতে পারে না ভাই। ডান দিকে স্মরণ যদি ধনাত্মক ধরি, বাম দিকে স্মরণ কি ঋণাত্মক না? সিম্পল হিসাব নিকাশ। তাহলে ধনাত্মক স্মরণ বলো, ঋণাত্মক স্মরণ বলো, হোয়াট এভার, নো প্রবলেম। তোমার কথা হচ্ছে তুমি তার মানটা নিবা, শুধু মান, এই যে পরম মান নিবা। পরম মান নেওয়ার পর যদি তুমি দেখো এক্স আই এর পরম মানের মানটা যদি এক্স এর থেকে বড় হয়, পরম মানের মান বড় হলে তাদের বর্গটাও বড় হবে। দ্যাট মিনস এখানে আমার কৃতকাজটা ধনাত্মক হবে। এখানে কৃতকাজটা কেমন হবে? ধনাত্মক হবে। এই কথাটা বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা? হ্যাঁ, সিমিলারলি এখানেও আমরা বলতে পারি এক্স এ স্কয়ার যদি এক্স এফ স্কয়ার থেকে ছোটো হয়, এক্স আই এবং এক্স এফ এর পরম মানটা, আমাদের পরম মানটা এক্স আই এর পরম মান এক্স এফ থেকে ছোটো হবে। তো এখানে কেন পরম মান দেয়, এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে। পরম মান না দিলে তোমার এখানে কিন্তু ঝামেলা হবে। এখানে কিন্তু এক্স আইটা বড় না, এটাকে আমি এক্স আইটা বড় না, তাও এক্স আই স্কয়ার বড় কেন হচ্ছে? কারণ সে বড় না হলেও তার পরম মানটা কিন্তু আসলেই বড়। হ্যাঁ, ওই জন্য আমরা এভাবে কাউন্ট করতেছি, কারণ এখানে বর্গ আছে। ওই বুঝছো কি না? বুঝছো কি না কও? আচ্ছা, এবার আসি আমাদের ভাইয়া, ভালো কথা, এটা আমরা বুঝে গেলাম কেন আমি পরম মান দিয়ে বলছি, সেই কথাটা বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আপনি বলতেছেন এই জিনিসটা কখন হয়? হ্যাঁ, এটা একটু আমাকে একটু ব্যাখ্যা করে বলেন যে ভাইয়া কখন আমাদের এই জিনিসটা হয়, এক্স আই এর মান এক্স এর থেকে বড়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স আই মানে কোনটা? তার আমাদের প্রাথমিক অবস্থা। এক্স আই মানে হচ্ছে আমরা বলতেছি তার প্রাথমিক অবস্থা, বা আমরা এটাকে বলতেছি ভাইয়া তার আদি সরণ। এক্স আইটাকে আমরা বলতেছি তার আদি সরণ। আর এক্স এফ যেটা ভাইয়া আমরা এটাকে বলতেছি হচ্ছে শেষ সরণ। একটা হচ্ছে আদি সরণ আর একটা হচ্ছে শেষ সরণ। তাহলে আমি কি একটা কথা বলতে পারি না ভাইয়া, বাংলা ভাষায়, আমরা তো বাঙালি, তো বাঙালি যেহেতু বাংলা ভাষায় আমরা বলি যে ভাইয়া এক্স এর পরম মান এক্স এর থেকে বড়। এই কথাটার মানে হচ্ছে আদি সরণটা শেষ সরণ থেকে বড়, আদি সরণ শেষ সরণ থেকে বড়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতেছি ভাইয়া, এটা হচ্ছে আমার রেফারেন্স, মানে এখান থেকে আমি যে কোনো জিনিস কাউন্ট করি। কোনো একটা বস্তু এই রেফারেন্স থেকে প্রাথমিক অবস্থায় এখানে ছিল, তাহলে এই রেফারেন্স থেকে প্রাথমিক অবস্থায় এখানে ছিল, তাকে আমি বলতেছি হচ্ছে এক্স আই। ওকে ওকে ভাইয়া, কোনো একটা বস্তু এই রেফারেন্স থেকে কিছুক্ষণ পর ফাইনালি এখানে আসলো, এটা বলতেছি আমরা এক্স এফ। তাহলে তোমরা আমাকে বলো, ভালো করে খেয়াল করো, তোমরা আমাকে বলো যে বস্তুর এখানে এক্স আইটা এক্স এফ থেকে বড় কিনা, এক্স আইটা এক্স এফ থেকে বড় কিনা, আমাকে বলো এক্স আইটা এক্স এফ থেকে বড় কিনা। এই পাশের মানগুলোকে আমি ধরতেছি মনে করো পজিটিভ। এবার আমি যদি বাম দিকে চিন্তা করি, এই পাশের মানগুলোকে আমি নেগেটিভ ধরবো। নেগেটিভ ধরলে তাহলে তুমি চিন্তা করো এই পাশের মানগুলোকে আমি নেগেটিভ ধরতেছি। তাহলে আমার একটু খেয়াল করে দেখো, কোনো একটা বস্তু মনে করে এখান থেকে প্রাথমিক অবস্থায় সে এখানে ছিল, দিস ইজ এক্স আই, শেষ অবস্থায় সে এখানে আছে, দিস ইজ এক্স এফ। মনে করো ভাইয়া এক্স আই এর মান হচ্ছে ভাইয়া 5 একক, আর এক্স এফ এর মান হচ্ছে 2 একক, আর এখানে এক্স আই এর মান হচ্ছে -4 একক, এক্স এফ এর মান হচ্ছে -2 একক। মাইনাস কেন তুমি বুঝতে পারতেছো, এটা ঋণাত্মক দিকে, ওকে, ওটা ঋণাত্মক দিকে। আচ্ছা, ভালো কথা, ওকে। তাহলে আমরা যেই জিনিসটা বুঝতে পারতেছি, আমাদের ভাইয়া এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা যেই জিনিসটা মিন করে সেটা হচ্ছে, দেখো একটি স্প্রিং যদি শুরুতে সে এখানে ছিল, স্প্রিং শেষে এখানে আসছে, এর মানে স্প্রিংটা আমার এদিক থেকে এদিকে চলে আসছে, তখন আমাকে বলা হচ্ছে আদি সরণটা আমার বড়, শেষ সরণটা আমাদের ছোট। বা একটি স্প্রিং এখানে ছিল, এখান থেকে সে এখানে চলে আসছে, এটা দ্বারা বোঝাচ্ছে ভাইয়া আদি সরণ বড়, শেষ সরণটা ছোট। তো আমি এক কথায় তোমাকে উত্তর দিয়ে দিই ভাইয়া, কোনো একটা স্প্রিং যদি
সাম্যাবস্থায় ফিরিয়ে আনা হয়। আবারও বলতেছি, কোনো একটা স্প্রিংকে যদি সাম্যাবস্থায় ফিরিয়ে আনা হয়, এর মানে স্প্রিংটা যখন সাম্যাবস্থার দিকে রিটার্ন করে, স্প্রিংটা যখন সাম্যাবস্থার দিকে রিটার্ন করে, তখন আমাদের সবসময় দেখা যায় এক সাইডটা এক সাইড থেকে বড় হয়। এর মানে সেই সকল ক্ষেত্রে কৃতকাজ ধনাত্মক হয়। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করবা ভাইয়া কীভাবে সম্ভব, তো আসো আমি তোমাকে সেই সম্ভবটা বুঝাই দিই। মনে করো ভাইয়া আমার এই স্প্রিংটাকে আমি প্রসারিত করলাম, এই স্প্রিংটাকে আমি প্রসারিত করে এখানে নিলাম। ওকে ওকে ভাইয়া, তাহলে এই স্প্রিংটা বর্তমানে কোথায় আছে? এই স্প্রিংটা ভাইয়া বর্তমানে এখানে আছে। দেখো আমরা জানি স্প্রিংটাকে এখান থেকে প্রসারিত করে যদি আমি এখানে নিয়ে নিই, এদিকে আমার বল অ্যাপ কাজ করে আর এদিকে আমার প্রত্যয়নী বল অ্যাপেস কাজ করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি ভাইয়া এই যে স্প্রিংটাকে যখন আমি ভালো করে খেয়াল করো, স্প্রিংটা এটা কিন্তু সাম্যাবস্থা, স্প্রিংটাকে যখন সাম্যাবস্থা থেকে প্রসারিত করতেছি ওই মুহূর্তে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কেমন? ঋণাত্মক। কিন্তু এই সাম্যাবস্থা থেকে স্প্রিংটাকে যখন ছেড়ে দিব তখন সেটা আবার আগের অবস্থানে আসে, সেক্ষেত্রে কৃতকাজ কেমন? ধনাত্মক স্প্রিং বল দ্বারা। একইভাবে এই স্প্রিংটাকে যদি আমি সংকুচিত করে ফেলি, একেবারে সংকুচিত করে এখানে আনি, তাহলে দেখো স্প্রিংটাকে এখান থেকে সংকুচিত করে এখানে যখন আনার সময় আমি কি করলাম? আনার সময় এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করলাম, আমার বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক, কিন্তু ঠিক সেম মুহূর্তে স্প্রিং বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক ছিল। এই স্প্রিংটাকে যখন ছেড়ে দিলাম সে আবার সাম্যাবস্থায় চলে গেল, সেক্ষেত্রে কৃতকাজের মান আমাদের কী হলো? ধনাত্মক হলো। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করছি, ভালো করে খেয়াল করো তো, একটা স্প্রিং আমার এখানে সাম্যাবস্থায় আছে, ভালো করে খেয়াল করো, একটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, তাকে যখন সাম্যাবস্থার থেকে টেনে প্রসারিত করতেছি ওই মুহূর্তে কিন্তু স্প্রিং বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক হচ্ছে। আবার তাকে যখন ধাক্কা দিয়ে সংকুচিত করতেছি তখনও স্প্রিং বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক হচ্ছে। তাহলে আমি কি এখান থেকে সুন্দর করে বলতে পারি সাম্যাবস্থা থেকে সংকোচন বা প্রসারণের সময় কৃতকাজ ঋণাত্মক হয়। একটা স্প্রিং সাম্যাবস্থান থেকে সংকোচন বা প্রসারণের সময় কৃতকাজ ঋণাত্মক হয়। এবং একইভাবে বলতে পারি ওই ঋণাত্মক হওয়ার শর্ত হচ্ছে এটা, এর মানে সাম্যাবস্থা থেকে স্প্রিংটা প্রসারিত হওয়ার সময় এই শর্তটা মেনে চলে। একইভাবে একটি স্প্রিং যখন আমাদের প্রসারণের পর আবার সাম্যাবস্থায় ফেরত আসে, সংকোচনের পর আবার সাম্যাবস্থায় ফেরত আসে, তখন কিন্তু ওই ফেরত আসাটা কার দ্বারা হয়? স্প্রিং বল দ্বারা। ওই মুহূর্তে স্প্রিং বল দ্বারা কৃতকাজটা ধনাত্মক হয়। তাহলে আমি দুইটা কথা বলছি, দেখো ভাইয়া ধনাত্মক কাজ তখনই হয় যখন আমার সাম্যাবস্থার দিকে ফিরিয়ে আনা হয়, ঋণাত্মক কাজ তখনই হয় যখন সাম্যাবস্থা থেকে সংকোচন বা প্রসারণ করা হয়। তাহলে কোনো একটা স্প্রিংকে যদি আমি সাম্যাবস্থায় ফিরিয়ে আনি, সংকোচন বা প্রসারিত করে ফেললাম, করার পর সাম্যাবস্থায় যখন ফিরিয়ে আনতেছি, ফিরিয়ে আনার সময় স্প্রিং বল দ্বারা কৃতকাজটা হচ্ছে ধনাত্মক। আর আমাদের ওই স্প্রিংটাকে সাম্যাবস্থা থেকে যখন সংকুচিত বা প্রসারিত করতেছি ওই মুহূর্তে স্প্রিং বলের বিপরীতে কাজ করতেছি, মানে হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ সেক্ষেত্রে ঋণাত্মক হয়। আর ধনাত্মক কাজ হইলে এক্সআই এর পরম মানটা এক্সএফ থেকে বড় হবে, আর ঋণাত্মক হলে এক্সআই এর মানটা এক্সএফ এর পরম মান থেকে ছোট হবে। এই কথাটা আমরা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। এটা বুঝছি কিনা বলো। পরম মান আমাদেরকে সবসময় ধনাত্মক মান দেয়। পরম মানের মানে বুঝো তো, তোমরা পরম মানের মানে বুঝো? পরম মান বা ইংলিশে আমরা বলি অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস। এই মডুলাস মানে হচ্ছে যে সবসময় ধনাত্মক মান দেয়, যে সবসময় ধনাত্মক মান দেয়, কিন্তু যে সবসময় ধনাত্মক মান দেয় সেটা হচ্ছে আমার মডুলাস বা পরম মান। আসলে এটার পারফেক্ট ডেফিনেশন হচ্ছে এটা আমাদের, আমি একটু ম্যাথমেটিক্সে চলে যাই, কারণ ফিজিক্স আর ম্যাথমেটিক্স হচ্ছে ভাই ভাই, সো একটু ম্যাথমেটিক্সে যেতে চাই। এটা মনে করো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে, মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে আমরা বলি মডুলাস বা পরম মান।
মূল বিন্দু থেকে মনে করো এই কোন একটা বিন্দু মনে করো এটা, এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে মডুলাস বা পরম মান। সিমিলারলি মূল বিন্দু থেকে এখানকার একটা বিন্দুর দূরত্ব, এই দূরত্বকে বলবো মডুলাস বা পরম মান, এই দূরত্বকে বলবো মডুলাস বা পরম মান। তাহলে মডুলাস বা পরম মান মানে কি? দূরত্ব সবসময় কোন ধরনের রাশি? ধনাত্মক রাশি। এই দূরত্ব সবসময় আমাদের কোন ধরনের রাশি? ধনাত্মক রাশি। এবার একটু খেয়াল করে দেখো, আমার মনে করে এখান থেকে 1 একক 2 একক, তাহলে এটাকে আমরা +2 বলি। এখান থেকে 1 একক 2 একক, এটাকে আমরা বলি -2। তাহলে এই বিন্দুটার মান হচ্ছে +2। এখন যদি আমি তোমাকে বলি এই বিন্দুটা, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। এ বিন্দু মূল বিন্দু থেকে কত একক দূরে? ভাইয়া 2 এককে দূরে। বি বিন্দু মূল বিন্দু থেকে কত একক দূরে? 2 এককে দূরে। এই যে আমরা বলতেছি ভাইয়া, এই কথাটার মানে হচ্ছে +2 এর পরম মান 2, এই কথাটার মানে হচ্ছে এই +2টা মূল বিন্দু থেকে 2 একক দূরে। -2 এর পরম মান 2, এই কথাটার মানে হচ্ছে -2টা মূল বিন্দু থেকে 2 একক দূরে। ওই কারণে ধনাত্মক ঋণাত্মক সকল রাশির আমাদের পরম মান ধনাত্মক হয়। আচ্ছা, আমরা এখান থেকে বাদ যাই, আমরা আমাদের ফিজিক্সে চলে যাই। আমাকে আগে বলো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, আর তোমরা তো স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের ধনাত্মক ঋণাত্মক বুঝো, তাই না? আচ্ছা, তোমাদেরকে এখন একটা খুব সিম্পল একটা নিয়ম দেখাই, খুব সুন্দর একটা নিয়ম দেখাই, যে নিয়মে সকল স্প্রিং একসাথে করে ফেলবো। আমরা একসাথে করে ফেলবো। তোমাকে পরীক্ষায় কোনো টেনশন করা লাগবে না ভাইয়া সূত্র কোনটা দিব, XI আগে দিব নাকি XF আগে দিব, কিচ্ছু দরকার নাই ভাইয়া। আমরা আসি তোমাকে স্প্রিংয়ের ক্ষেত্রে সার্বজনীন সূত্র পড়াই। স্প্রিংয়ের সার্বজনীন ইমোবাইয়ের সূত্র। আসো, স্প্রিং এর সার্বজনীন ইমোবাইয়ার সিপি। আমি কিন্তু ওই সিপি এর আবিষ্কারক, বুঝছো? সিপি মানে হচ্ছে সোরা পদ্ধতি, এটি স্মার্টলি বললে। সিপি মানে হচ্ছে আমাদের সোরা পদ্ধতি। তাহলে আসি স্প্রিংয়ের সার্বজনীন ইমোবাইয়ার সোরা পদ্ধতি। আসো, আমি কি করব জানো? তোমাদেরকে কিন্তু আমি ধনাত্মক ঋণাত্মক কাজ শিখাইছি না? এই শুনো, তোমাদেরকে আমি ধনাত্মক ঋণাত্মক কাজ শিখাইছি না? শিখাইছি। প্রথমে স্টেপ 1 স্প্রিংয়ের ম্যাথগুলো দেখো। স্টেপ 1, বাই ইউজিং কমন সেন্স। অনেকদিন সুন্দর করে লিখি না, আমার কিন্তু হাতের লেখা আসলে ইটালিক, বাট তাড়াতাড়ি লেখার জন্য এভাবে লিখি। আসি, বোর্ডে আসলে ইটালিক না লিখতে ভুলে গেছি। বাই ইউজিং কমন সেন্স we will find the sign of work done। অর্থাৎ কমন সেন্স খাটিয়ে আমি দেখব কৃত কাজের চিহ্নটা কেমন। কৃত কাজ কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ওকে, এবার আসো স্প্রিংয়ের আমার সোরা পদ্ধতিটা কি, সেটা হচ্ছে কৃত কাজ W = ½ K ইন্টু বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, যখন কৃত কাজ পজিটিভ। W = ½ K ইন্টু ছোট স্কোয়ার মাইনাস বড় স্কোয়ার, যখন কৃত কাজ নেগেটিভ। তোমার আর কিচ্ছু চিন্তা করার দরকার নাই। তুমি কি করবা? কমন সেন্স খাটিয়ে দেখবা আমার এটার আনসার কি পজিটিভ আসা উচিত নাকি নেগেটিভ আসা উচিত। তোমাকে বলা হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, হ্যানতেন এটা সেটা করলাম, স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত। তুমি দেখলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক মানে হচ্ছে বড়টা আগে ছোটটা পরে, আর ঋণাত্মক মানে হচ্ছে ছোটটা আগে বড়টা পরে। সিম্পল কথা। এবার যদি এরকম হয় ভাই আদি অবস্থান শূন্য, যদি কেউ শূন্য হয় তখন তুমি যে কারো জায়গায় শূন্য বসা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেমন সিম্পল একটা কথা বলতে পারি ভাইয়া, যদি আদি অবস্থান শূন্য হয়,
আদি অবস্থান যদি শূন্য হয় তখন আমরা সিম্পল বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। একবার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, একবার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তুমিই বলো এক্স এর মান বসাইলে এখানে আনসার কেমন আসবে? ধনাত্মক। এর মানে এটা তখনই ইউজ করব যদি কৃতকাজ ধনাত্মক হয়, আর এটা তখনই ইউজ করব যখন আমার কৃতকাজ ঋণাত্মক। এই স্প্রিংয়ের ম্যাথগুলোতে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে যায়। ভাই আমরা কি করুম ভাই? কিচ্ছু করার দরকার নাই, সাথে আছে এই মোবাইল। তুমি শুধুমাত্র কমন সেন্সটা খাটাও, খাটানোর উপর চিন্তা করো আমার কি ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে। যদি ধনাত্মক আসে ক্যালকুলেশন করে ধনাত্মক বানাও। ধনাত্মক আনতে হলে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, আর ঋণাত্মক আনতে হলে ছোট থেকে বড় বিয়োগ করতে হবে। আর যেখানে দেখবা স্মরণ একটা শূন্য, সেখানে তুমি চিন্তা করবা ইকুয়েশনটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। যদি কৃতকাজটা ধনাত্মক আসতে হয় প্লাস হাফ কে এক্স স্কোয়ার, যদি কৃতকাজটা ঋণাত্মক আসতে হয় মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। দুনিয়ার সকল স্প্রিং ম্যাথে শেষ, দুনিয়ার সকল স্প্রিংয়ের ম্যাথ এখানেই শেষ। ওই কথা বুঝছো কি না? কথা বুঝছো কি না আমারে কও। আমি দেখি ম্যাথ পাই কিনা, ম্যাথ করাবো তোমাদেরকে। ম্যাথ করানো উচিত আসলে। তাহলে আমরা যেই জিনিসটা বললাম, দেখো পরীক্ষায় যদি স্মরণ দুইটা দেওয়া থাকে, একটা হবে বড় একটা হবে ছোট, বড় স্কোয়ার মানে ছোট স্কোয়ার যদি কৃতকাজ ধনাত্মক আসে, আর কৃতকাজ ঋণাত্মক আসতে হলে ছোট স্কোয়ার মানে বড় স্কোয়ার। আর যদি স্মরণ একটাই দেওয়া থাকে এর মানে আরেকটা শূন্য, একটা দেওয়া আছে মানে আরেকটা কি শূন্য, অথচ সাম্য অবস্থাকে আমি শূন্য ধরে নিচ্ছি। আরেকটা যদি শূন্য হয় সেক্ষেত্রে ফর্মুলা এটা, যদি ধনাত্মক আনতে হয় প্লাস ইউজ করবো, ঋণাত্মক আনতে হলে মাইনাস ইউজ করবো, শেষ। আসো আমি একটা ম্যাথ করাই, তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমার এই কমন সেন্সের পদ্ধতি এবং বড় ছোটোর পদ্ধতিটা মাথায় রাখবা। এই পদ্ধতি মাথায় রাখলে জীবনে ভুল হওয়ার কোনো চান্স নাই। যদি আমাদের এই জিনিসটা আমরা মাথায় রাখতে চাই তাহলে আমাদের পরীক্ষায় ভুল হওয়ার কোনো টেনশন নাই, কারণ সূত্রটা দিয়েছে নিমু ভাই। ওকে আসো তোমাদেরকে একটা কোয়েশ্চেন করাই, মানে কোয়েশ্চেন করাই মিনস হচ্ছে এটা ম্যাথ করাই, স্প্রিংয়ের একটা ম্যাথ করাই। স্প্রিংয়ের ম্যাথটা হচ্ছে এরকম, অনুভূমিক তলের উপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিংয়ের সাথে যুক্ত করা হলো। অনুভূমিক তলের উপর অবস্থিত, অনুভূমিক তলের উপর অবস্থিত একটি বস্তুকে উপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিংয়ের সাথে যুক্ত করা হলো। 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 এবার তোমাকে কইলো, কি কইলো, 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে স্প্রিংটিকে অনেকের অনেক ধরনের কনফিউশন, সব কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যাবে। স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। এবার বলো হলো স্প্রিং দ্বারা কৃত কাজ কত হবে? স্প্রিং দ্বারা কৃত কাজ, দেখো স্প্রিং দ্বারা কৃত কাজ কথাটা মানে হচ্ছে স্প্রিং নিজে কি কাজ করছে। স্প্রিং দ্বারা কৃত কাজ এই কথাটার মানে হচ্ছে, ভালো করে খেয়াল করো, স্প্রিং দ্বারা কৃত কাজ তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজ মানে হচ্ছে স্প্রিং কি পরিমাণ কাজ করছে। তুমি একটু খেয়াল করে দেখো তোমাকে কি বলা হলো।
তোমাকে বলা হলো অনুভূমিক তলের উপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিংয়ের সাথে যুক্ত করা হলো। তাহলে অনুভূমিক তলের উপর অবস্থিত একটা বস্তুকে স্প্রিংয়ের সাথে আমরা যুক্ত করব। দেখো আমি যুক্ত করতেছি, এটা হচ্ছে আমার একটা স্প্রিং, তার সাথে আমি একটা বস্তুকে যুক্ত করলাম। সে মনে করো বর্তমানে সাম্য অবস্থায় আছে। এবার বলা হলো 2.4 নিউটন বল দ্বারা 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। সাম্যাবস্থা থেকে স্প্রিংটিকে কত সেন্টিমিটার সংকুচিত করলাম? 3 সেন্টিমিটার। দেখো এটাই হচ্ছে আমার সাম্যাবস্থান। ভাইয়া আমাদের এটাকে আমি ধরে নিলাম সাম্যাবস্থা। স্প্রিংটাকে কি করছি? সংকুচিত করছি। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে স্প্রিংটিকে আমি 3 সেন্টিমিটার সংকুচিত করলাম। বর্তমানে স্প্রিংটা মনে করো এখানে আছে। তাহলে স্প্রিংটাকে আমি কতটুকু সংকুচিত করছি? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার সংকুচিত করছি। তাহলে এই 3 সেন্টিমিটার বলো তো, আমাকে আগে তোমরা এই কোয়েশ্চেনের আনসার দাও। আমাকে আগে এই কোয়েশ্চেনের আনসার দাও। ভাইয়া এই যে স্প্রিংটা, এটাকে সাম্যাবস্থায় যে আমি যে সংকুচিত করলাম, তাহলে আমি কোন দিকে বল প্রয়োগ করলাম? ভাই আমি এই দিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম। এইদিকে F পরিমাণ বল প্রয়োগ করে স্প্রিংটাকে আমি 3 সেন্টিমিটার সংকুচিত করলাম। এইদিকে F পরিমাণ বল প্রয়োগ করে স্প্রিংটাকে আমি 3 সেন্টিমিটার সংকুচিত করলাম। এই F এর বিপরীতে স্প্রিং আমাকে Fs পরিমাণ বল প্রয়োগ করবে, যে দুইটা পরস্পর সমান ও বিপরীতমুখী। ওকে, এবার আমাকে একটু ভালো করে খেয়াল করে দেখি। তাহলে তোমাকে বলা হলো 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। তাহলে 5 নিউটন বল দ্বারা আমরা কি করলাম? 5 নিউটন বল দ্বারা আমরা 3 সেন্টিমিটার কি করলাম? সংকুচিত করলাম। এবার তোমাকে বলা হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? আরেকটা কোয়েশ্চেন আমি অ্যাড করি, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কত? স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কত? তো তুমি একটু ভালোভাবে খেয়াল করো। প্রথম কথা বলো, এখানে সরণ একটা না দুইটা? আগে আমার কোয়েশ্চেনে আনসার দাও, এখানে সরণ কি একটা নাকি দুইটা? আগে আমার এই কোয়েশ্চেনের আনসার দাও, এখানে সরণ একটা নাকি দুইটা? তোমাকে বলা হলো 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে এতটুকু সংকুচিত করা হলো। তাহলে যে বল দ্বারা সংকুচিত করলাম ওই বলের মান হচ্ছে 2.4 মিটার। বলের মান 2.4 নিউটন। একটা যদি আমার একটা হয় তাহলে কৃতকাজের ফর্মুলা আমাদের এটা W = ½ kx²। এটাই ইউজ করব যদি আমার কৃতকাজ ধনাত্মক হয়, এটাই ইউজ করব যদি আমার কৃতকাজ ঋণাত্মক হয়। এবার আমি দেখি একটু তোমরা আমাকে কোয়েশ্চেনে আমাকে কমেন্টে আনসার দাও। এই স্প্রিংটাকে যদি সাম্যাবস্থা থেকে F পরিমাণ বল প্রয়োগ করে সংকুচিত করি, এই যে সংকুচিত করার কালে স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে x পরিমাণ যে সংকুচিত করলাম, এই সংকুচিত করার কালে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক, আর স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক? কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক বলো? কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক একটু কমেন্টে বলো। এখানে দেখো, এখানে সরণ দেওয়া আছে একটা, যে সেটা 3 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। যদি আমার সরণ দুইটা দেওয়া থাকতো তখন বলা থাকতো আদি সরণ এত শেষ সরণ এত, তখন তুমি আদি সরণ শেষ সরণ দিয়ে করতা। এখানে অ্যাকচুয়ালি আদি সরণটা 0, তো যার কারণে আমরা শুধুমাত্র শেষ সরণটাই দিয়ে করতেছি। শেষ সরণটাই হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমার কথা হচ্ছে এখানে একটা ওয়ালা মানে হচ্ছে ½ kx²। তা আমরা যদি ½ kx² হয়, এটা ধনাত্মক হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। এখন আমাকে দেখতে হবে আমি কোনটা বের করব, কোনটার জন্য ধনাত্মক কোনটার জন্য ঋণাত্মক। হ্যাঁ, তাহলে আমি কি দেখতেছি? স্প্রিং বল দ্বারা কৃত কাজটা হচ্ছে আমার কেমন? ভাইয়া স্প্রিং বল মানে হচ্ছে আমাদের স্প্রিং যে পরিমাণ বল প্রয়োগ করলো প্রত্যয়নী বল, সেই প্রত্যয়নী বলের বিরুদ্ধে কিন্তু আমি তাকে আনলাম। দ্যাট মিনস প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক, মানে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটাকে আমরা বলতে পারি স্প্রিং বল দ্বারা। আর এটা হচ্ছে স্প্রিং বলের বিপরীতে। এবার আমাদের দেখো প্রথম কথা ভাইয়া, আমাদের এখানে কি লাগবে? আমাদের এখানে কে এর মান লাগবে, এক্স এর মান লাগবে। এক্স এর মান অলরেডি দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলে দিতে পারি এক্স = হচ্ছে 3 × 10⁻² মিটার। এক্স এর মান আমি জানি,
এখন আমার কোয়েশ্চেন হলো ভাই কে এর মান কোত্থেকে পাবো? কে এর মান খুবই সোজা, দেখো আমরা তো জানি এই ফর্মুলা তো সবাই জানো, এফ ইকুয়ালস টু কি কে এক্স। তোমাকে কে এর মান দেওয়া নাই কিন্তু এফ এবং এক্স এর মান কিন্তু দেওয়া আছে। সো তুমি এখান থেকে বলতে পারবা কে ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এক্স। এফ এর মান কত 2.4 নিউটন আর এক্স এর মান কত 3 × 10⁻²² মিটার। তাহলে এখান থেকে আমরা কে এর মান যেটা পাবো সেটা সামথিং নিউটন পার মিটার আসবে। কে এর মান তুমি পেয়ে গেছো, সেই কে এর মানটা এখানে বসাবা, এক্স এর মানটা এখানে বসাবা। এখান থেকে একটা কৃতকাজের মান পাবা এত জুল, এখান থেকে একটা কৃতকাজের মান পাবা মাইনাস এত জুল। এই দুইটাই হচ্ছে আমার আনসার। আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কৃতকাজটা ধনাত্মক কোন কৃতকাজটা ঋণাত্মক এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। বল আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলো? আশা করি এবার তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আসলে আমি বইতে খুঁজতেছি হচ্ছে আদি সরণ শেষ সরণওয়ালা কোনো ম্যাথ আছে কিনা। আমার চোখে পড়তেছে না আদি সরণ শেষ সরণওয়ালা কোনো ম্যাথ। ওরকম একটা কোয়েশ্চেন দেখাইতে পারলে সবচেয়ে ভালো হইতো। তোমরা এটা কাজ কইরো, তোমরা বাসায় আদি সরণ শেষ সরণওয়ালা ম্যাথ কোনো বইতে যদি খুঁজে পাও বা বইয়ের অনুশীলনীতে যেখানে খুঁজে পাও না কেন, কইরে একটু আনসার মিলেও, যদি না মিলে তখন আমারে বলিও। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে আগে। তাহলে আমরা এবার হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট পড়াবো। আর এটা হচ্ছে আগামী দিন আমরা পড়াবো হচ্ছে অভিকর্ষ বলের জন্য কৃতকাজটা। হ্যাঁ, যে আমাদের অভিকর্ষ বল মহাকর্ষ অভিকর্ষ বল যে আমরা জানি, আমাদের এটা 9-10 থেকে পড়ে আসছি। ইন্টারমিডিয়েটে আমরা সেগুলো পাবো হচ্ছে 6 নম্বর অধ্যায়ে। তো তার আগে হচ্ছে আমাদের অভিকর্ষ বল দ্বারা যে কৃতকাজগুলো হচ্ছে ওই কৃতকাজগুলোর জন্য আমাদের নিউটনের সূত্র লাগে, মহাকর্ষ সূত্র। তো সেই সূত্রটা তোমরা খুব ভালো করেই জানো, তাও আমাদের একবার দেখে আসলে ভালো। আমরা সেটা দিয়ে আগামী ক্লাসে করব। তো আজকের ক্লাসে আমরা ছোট্ট ছোট্ট দুইটা জিনিস দেখাবো, সেই ছোট্ট দুইটা জিনিস খেয়াল করো। তো এখানে আমি প্রথম যেটা দেখাবো সেটা তোমরা খুব ভালো করেই জানো। আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। তো একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখবো হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ পড়বো আগে। হ্যাঁ, তাহলে দেখো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ যখন বের করতেছি, এই কৃতকাজটা আমি বের করি একটা ভাবে, যে একটু ভালো করে খেয়াল করো কীভাবে বের করতেছি। আবার মনে করো এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুটা মনে করো ভূমি থেকে এইচ পরিমাণ উপরে আছে। এই বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? ভাই এইচ পরিমাণ উপরে আছে। এই বস্তুটা যদি ভূমি থেকে এইচ পরিমাণ উপরে থাকে তাহলে আমার কথা হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজটা কত। অভিকর্ষীয় বল দ্বারা, অভিকর্ষ বলতে আমরা কি বুঝি? পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে। পৃথিবীতে অবস্থিত দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ, আর পৃথিবী নিজে কাউকে আকর্ষণ করলে সেটাকে বলি অভিকর্ষ। কোনো একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষ বল, আর কোনো একটা বস্তুর ওই বলটাকে আমরা বলি হচ্ছে আমাদের ওজন। অর্থাৎ পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে নিজের দিকে টানে তাকে আমরা বলি হচ্ছে ওজন। এর মানে আমি একটা কথা বলতে পারি, এই যে কোনো একটা বস্তু অভিকর্ষ বলের জন্য যে কৃতকাজ, সেক্ষেত্রে যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে বা নিচের দিকে, এবং সেটা হচ্ছে ওজনের সমান। ঠিক কি না? জি ভাই ঠিক। এবার আমাকে বলো, আমি মনে করো এই বস্তুটা এখানে আছে, সে এখানে আছে, সে এখানে আছে, এখানে আছে, যেখানেই থাকুক না কেন তার ওজন তো সেম। সিম্পল কথা হচ্ছে আমার বস্তু যেখানেই থাকুক না কেন
হালকা জি এর তারতম্য ঘটে সেটা আমাদের নেগলিজিবল। আমার কথা হচ্ছে নর্মালি আমরা যদি চিন্তা করি কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার ওজন তো সেম, মানে হচ্ছে আমি ভূমি থেকে অল্প একটু চিন্তা করলাম, তাহলে এক্ষেত্রে তো ওজন সেম, জি ভাই ওজন সেম। আমরা তো হাজার হাজার কিলোমিটার যাচ্ছি না, অল্প একটুর ক্ষেত্রে জি এর মান খুব একটা পরিবর্তন হয় না, সেটা আমাদের এখানে নেগলিজিবল। তো আমি যদি জি এর মান পরিবর্তন হয় না ধরে নিই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি বল সেম না? যদি প্রযুক্ত বল সেম হয় তাহলে এটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ নাকি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ? অবশ্যই ভাইয়া এটা হচ্ছে আমার ধ্রুব বল দ্বারা কৃত কাজের উৎকৃষ্ট একটা উদাহরণ। এর মানে এখানে বলটা কিন্তু সবসময় নির্দিষ্ট, এর মানে এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এবার আমরা বলতে পারি ধ্রুব বল দ্বারা যদি কৃত কাজ হয় তাহলে ক্ষেত্রে কৃত কাজ আমরা কি বলতে পারি? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে এখানে বলটা কত? এখানে বলটা হচ্ছে এমজি, বলের দিকে সরণটা কত? এইচ। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ, তাহলে এমজি ইন্টু এইচ। অতএব অভিকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেই কৃত কাজের মান হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি এইচ। এটা তোমরা আগে থেকেই জানতা, এবার যদি আমরা সিমিলারলি কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপর দিকে তুলি, কোনো একটা বস্তুকে আমি যদি ভূমি থেকে উপর দিকে তুলি, এখান থেকে কোনো একটা বস্তুকে আমি এইচ পরিমাণ উপরে তুললাম, কতটুকু উপরে তুললাম ভাইয়া? এইচ পরিমাণ উপরে তুললাম, এইচ পরিমাণ উপরে তুললেও দেখো আগেরবার আমার সরণ কোন দিকে ছিল? উপর থেকে নিচের দিকে নামাইছি, এর মানে সরণ নিচের দিকে, এইচের দিক নিচের দিকে। এবার আমরা বস্তুটাকে নিচ থেকে উপর দিকে তুলতেছি, এর মানে সরণের দিক হচ্ছে উপরের দিকে। কিন্তু সরণের দিক উপরের দিকে হলেও অভিকর্ষজ বল কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করে, এমজি অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি ভাইয়া? অভিকর্ষ বল দ্বারা বলছে, কিন্তু অভিকর্ষ বল দ্বারা, তাহলে অভিকর্ষ বল দ্বারা যেহেতু অভিকর্ষ বলটা হচ্ছে এমজি নিচের দিকে, সরণটা উপরের দিকে, তাহলে তোমরাই বলো এক্ষেত্রে কৃতকাজ ধনাত্মক নাকি ঋণাত্মক? অবশ্যই ভাইয়া ঋণাত্মক। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এফ ইন্টু এক্স। তাহলে মাইনাস এফ এর মান হচ্ছে এমজি, এক্স এর মান হচ্ছে এইচ, কি পরিমাণ তুললাম? সরণ হলো। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস এমজি এইচ। এখান থেকে আমরা বলতে পারি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ দুই রকম হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন অভিকর্ষ বল দ্বারা হচ্ছে কৃত কাজ হচ্ছে ধনাত্মক, আর কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে পাঠানো হয় তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। কেন? বস্তু নিচের দিকে নামে হচ্ছে অভিকর্ষ বলের কারণে, আর উপরের দিকে উঠে হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, ওই কারণে নামার সময় কৃত কাজ ধনাত্মক, উঠার সময় কৃত কাজ ঋণাত্মক। বলো আমরা এটা বুঝছি কিনা? যদি এটা তোমরা আগে থেকে জানো তাও আমার ফর্মালিটিস মেনটেন করে বোঝানো লাগছে। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা? এবার আজকের জন্য লাস্ট টপিক্স, অল্প একটু সময় লাগবে, সেটা হচ্ছে আনত তল। মানে কোনো একটা তল যদি সোজা না হয়ে বাঁকা হয়, আনত তলের ক্ষেত্রে কৃত কাজ। তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কিন্তু আমি করতেছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার এক নাম্বার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নিচে নামার সময়, নিচে নামা। আর 2 নাম্বার যেটা করতেছি এটা হচ্ছে ঊর্ধ্বে উঠা, ঊর্ধ্বে গমন বা ঊর্ধ্বে গমনের ক্ষেত্রে, উপর দিকে ওঠার ক্ষেত্রে। আর 3 নাম্বার যেটা আমরা এখনও কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ করতেছি, এটা হচ্ছে আনত তল বেয়ে নামা, আনত তল বেয়ে নামা, আনত তল বেয়ে যে নামবে সে নামার জন্য কৃত কাজটা আমরা বের করব। তা একটু খেয়াল করে দেখো, আমার মনে করি এটা হচ্ছে এটা টপ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এটা আনত তল। তো তুমি সিম্পলভাবে খেয়াল করে দেখো, আনত তলের শীর্ষবিন্দুটা হচ্ছে আনত তলের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা হচ্ছে মনে করো আমাদের এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আমাদের বি। তো আমার এতে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটা এ থেকে আমাদের এই তল বেয়ে আমাদের এখানে আসবে, এই বস্তুটা এখানে আসবে। তাহলে খেয়াল করো সে আনত তল বেয়ে, ভালো করে খেয়াল করো, এই বস্তুটা আনত তল বেয়ে, আবারও বলতেছি বস্তুটা আনত তল বেয়ে নিচের দিকে নামতেছে। তাহলে বস্তুটা আনত তল বেয়ে যদি নিচের দিকে নামে তাহলে বস্তুর সরণ কত? সিম্পলভাবে আমরা বলতে পারি বস্তুর যে সরণ সেটা হচ্ছে এতটুকু, এ থেকে বি পর্যন্ত। এই সরণটাকে আমরা বলতেছি এস, এই সরণের দিক কোন দিকে ভাইয়া? আমাদের সরণের দিক হচ্ছে নিচের দিকে। আমি কার জন্য কৃত কাজ বের করতেছি ভাইয়া? আমরা
আমরা কৃতকাজ বের করতেছি অভিকর্ষ বল দ্বারা। তাহলে অভিকর্ষ বল দ্বারা যদি কৃতকাজ বের করি তাহলে ভাইয়া বলো তো আমাদের এই ক্ষেত্রে নিচের দিকে প্রযুক্ত বল কত, নিচের দিকে অভিকর্ষ বলটা হচ্ছে mg, F = mg। এর মানে অভিকর্ষ বল F কিন্তু হচ্ছে mg, অভিকর্ষ বল F mg। আর আমাদের এই F mgটা নিচের দিকে কাজ করতেছে, বাট বস্তুটার সরণ হচ্ছে আমার এই দিকে s পরিমাণ। বল এবং সরণের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা মনে করো থিটা ধরে নিলাম, এই কোণটাও থিটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারি না ভাই, আমরাই তো আগে বলছি বল এবং সরণের যদি মধ্যবর্তী কোণ থিটা হয় সেক্ষেত্রে আমরা জানি কৃতকাজ W হচ্ছে Fs cos থিটা। এখানে বলতে পারতেছি F মানে হচ্ছে ভাইয়া mg, s মানে হচ্ছে আসলেই s, cos থিটা মানে হচ্ছে আমাদের cos থিটা। এবার তুমি তাহলে এটা পাইলে আনত তলের ক্ষেত্রে, তাহলে আনত তলের ক্ষেত্রে তুমি সিম্পল যে আনত তলের ক্ষেত্রে কৃতকাজ W mg cos থিটা। এখানে তোমাকে আরেকটা মারাত্মক কাহিনী পড়াবো। সেই মারাত্মক কাহিনীটা কি? সেই মারাত্মক কাহিনীটা হচ্ছে এটা, বস্তুর মনে করো এই যে উলম্বভাবে উচ্চতা সেটা হচ্ছে মনে করো h, এ থেকে বিতে সে এই পথে নামছে, উলম্ব সরণটা হচ্ছে h মনে করো। তাহলে আমরা এক্ষেত্রে যদি একটা চিন্তা করি ভাইয়া, এটা তো একটা ত্রিভুজ তাই না, যে ভাইয়া ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি cos থিটা সমান cos থিটা। কেন ভাইয়া? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক কার? আমাদের সরি লম্ব বলতেছি, এটা যদি আমার থিটা হয় এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? কজের। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। এই কোণটা যদি থিটা হয় কোণের সাথে যেটা সেটা হচ্ছে ভূমি, h/s। তাহলে আমরা এখান থেকে বলতে পারি h = s cos থিটা। এর মানে আমরা একটা কথা বলতে পারতেছি, s cos থিটা বলা যে কথা h বলাও সেম কথা, s cos থিটা বলা যে কথা h বলাও কি সেম কথা। তাহলে আমরা যদি বলি W mgh তাহলে তো কোনো সমস্যা নাই, জি না ভাইয়া কোনো সমস্যা নাই। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি ভাইয়া, আনত তল বেয়ে নামার ক্ষেত্রে যে কৃতকাজ সেটা হচ্ছে আমাদের mgh, এখান থেকে আমরা এটা প্রুভ করে ফেলতে পারি। অর্থাৎ আমরা দেখতেছি আমার আনত তল বেয়ে যখন কোন একটা বস্তু নিচের দিকে নামতেছে, সে কোন পথে নামতেছে কৃতকাজটা তার উপর নির্ভর করতেছে না, কৃতকাজ নির্ভর করতেছে তার উলম্ব সরণ কত তার উপর, কৃতকাজ নির্ভর করে তার উলম্ব সরণ কত তার উপর। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করি। এতটুকু আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করি প্লিজ কুইকলি। এতটুকু বুঝছি কি না? আচ্ছা, তাহলে আমরা জাস্ট সিম্পলভাবে বলতেছি এগুলো সবগুলো হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। এবার তোমাকে আমি আনত তলের আরেকটা কোয়েশ্চেন করাবো। দেখো আনত তলের আরেকটা কোয়েশ্চেন করাবো, সেটা হচ্ছে দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তো আমাদের কোন একটা বস্তু ভালো করে খেয়াল করো, কোন একটা বস্তু ভাইয়া এ থেকে এম বরের কোন একটা বস্তু, বস্তুর বর হচ্ছে এম বরের কোন একটা বস্তু সে এ থেকে এ বি পথে বিতে গেল, তার সরণ হচ্ছে এস এ বি। আরেকটা বস্তু ভাইয়া আমাদের এসি পথে গেল, তার সরণ হচ্ছে এস এ সি। আরেকটা বস্তু ভাইয়া সরাসরি নিচে পড়ে গেল, তার সরণ হচ্ছে ভাইয়া এইচ। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, যদি আমাদের একই বস্তু এম ভরের একটি বস্তু এম ভরের একটি বস্তু এ বি এসি এডি পথে ভূমিতে গমন করলে প্রত্যেক ক্ষেত্রে কৃতকাজের তুলনা করো।
তুলনা করো। দেখি আমাকে বলো তো এখানে কৃত কাজ এ থেকে বিতে আসলো, এ থেকে সিতে আসলো, এ থেকে ডিতে আসলো, একই বস্তু, কোন ক্ষেত্রে কৃত কাজ সবচেয়ে বেশি হবে? সবাই একটু কমেন্টে করো তো কোন ক্ষেত্রে কৃত কাজ সবচেয়ে বেশি হবে। দেখি কার কমন সেন্স কত ভালো। কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে একটু বলো দেখি, কার কমন সেন্স সবচেয়ে বেশি দেখি একটু। এবি পথে আসলো, এসি পথে আসলো, এডি পথে, সে এ থেকে ভূমিতে আসলো, এটা হচ্ছে ভূমি। একবার এবি পথে আসলো, আরেকবার এসি পথে আসলো, আরেকবার এডি পথে আসলো। কেন আসলো? অভিকর্ষ বলের কারণে। এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এই তিনটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি? হাবিব বাসার খুব সুন্দর একটা আনসার দিছে, এবি অথবা এসি অথবা এডি। কিন্তু কথা হচ্ছে তার এত মারাত্মক আনসার দেওয়ার পরেও তার আনসারটা ভুল, কারণ এক্ষেত্রে তিন ক্ষেত্রে কৃতকাজ সমান হবে। সো সবসময় স্মার্ট হলে হয় না, অনেক সময় তোমাকে টেকনিক্যাল হইতে হয়। আসো আমরা একটু সামনের দিকে আগাই। হয়তো সে মনে করছে এবি অথবা এসি অথবা এডি জিজ্ঞেস করলে যে কোনো একটা হয়ে যাবে। ওই যে বললাম ছোটোবেলা জিজ্ঞেস করতে FUTURE পুটুরি নাকি পাটুরি, ভাই একটা না একটা বললে তো হয়ে যাবে, এটা না এটা, কিন্তু আসলে একটাও হয় না, এটা জাস্ট লাইক দ্যাট। ওই জন্য আমি জিজ্ঞেস করছি কোন ক্ষেত্রে বেশি, আসলে কোনো ক্ষেত্রে বেশি না, সেটা আমরা প্রমাণ করে দিই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই, আমাদের বস্তু এ থেকে এবি পথে আসবে, তাই তো? ওকে, যদি এবি পথে আসে তাহলে আমরা এক্ষেত্রে খুব সিম্পলভাবে বলতে পারি WAB সমান কি ভাইয়া? আমাদের বস্তু যেখানেই থাকুক না কেন বস্তুর ওজন কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করে, F = mg। তাহলে আমরা বলতে পারি ভাইয়া F = mg। এবার সে যখন এবি পথে গমন করতেছে তখন মনে করো এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম থিটা AB। এই অ্যাঙ্গেলটাকে বললাম কি? থিটা AB। যদি অ্যাঙ্গেলটাকে আমরা বলি থিটা AB তাহলে বল হচ্ছে F, অ্যাঙ্গেল হচ্ছে থিটা AB, সরণ হচ্ছে SAB। তাহলে আমরা বলতে পারি W = FS cos থিটা। তাহলে আমার বল হচ্ছে F, S মানে হচ্ছে SAB, থিটা মানে হচ্ছে থিটা AB। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি ভাইয়া F মানে হচ্ছে আমরা জানি mg × SAB cos থিটা AB। এবার একটু আমরা তুলনা করি ভাইয়া, ABD ত্রিভুজে যদি আমি চিন্তা করি, কি চিন্তা করব? cos থিটার মান। তাহলে আমরা cos থিটা AB যদি চিন্তা করি, cos থিটা AB, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। থিটা যদি এটা হয়, এটা হচ্ছে ভূমি, এইচটা হচ্ছে ভূমি, অতিভুজটা হচ্ছে SAB। এখান থেকে আমরা বলতে পারতেছি H সমান হচ্ছে SAB cos থিটা AB। এর মানে আমরা বলতে পারি ভাইয়া এই SAB cos থিটা AB বলা যে কথা, H বলাও সেম কথা। তাহলে আমরা এই পুরো টার্মটা তার জায়গায় আমরা H বসাই দিতে পারি। তাহলে আমরা বলতে পারি AB পথে টোটাল কৃত কাজ যেটা, সেটা হচ্ছে mg × H। একটু আগেই এটা প্রমাণ করাইছি, এখন আবার করাই দিলাম। ওকে ভাইয়া, AB পথে কৃত কাজ হচ্ছে W = mg H। এবার আসি ভাইয়া আমাদের AC পথে। যদি আমি AC পথে আসি WAC, আবার আগের মতো F = আমাদের কৃত কাজ W সমান FS cos থিটা। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, প্রযুক্ত বল F, একই বস্তু, mg পরিমাণ ওজন, S মানে কি? সে কোন পথে আসতেছে? AC পথে আসতেছে, এটা হচ্ছে SAC। এই এসিটা আমার মনে করো এইদিকে বলের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা AC নাম দিলাম, তাহলে থিটা AC। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারি ভাই F = হচ্ছে আমাদের F = হচ্ছে mg ইন্টু এটা হচ্ছে SAC cos থিটা AC। এবার একটু খেয়াল করো, আমি এখান থেকে cos থিটা AC বের করব, কোত্থেকে বের করব? ACD ত্রিভুজ থেকে। তাহলে ACD ত্রিভুজে আমরা বলতে পারি cos থিটা AC = থিটা AC = কি? আবার ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে H, অতিভুজ হচ্ছে SAC। এখান থেকে বলতে পারি H = হচ্ছে SAC cos থিটা AC। তাহলে একটু খেয়াল করো, আমরা বলতে পারি SAC cos থিটা AC বলা যে কথা,
অনলি এইচ বলো কি সেম কথা। তাহলে আমরা এইখানে যে এই টার্মটা এটাকে আমরা চাইলে এইচ বলতে পারি, যেটাকে আমরা এই এইচ বলতেছি। তাহলে আমরা mg ইন্টু এইচ বলতে পারি, কার মান WAC এর মান। তাহলে আমরা এসি পথে কৃতকাজ পেয়ে গেছি। আর লাস্ট ওয়ান যেটা তো আমরা সরাসরি বলে দিতে পারি, ভাইয়া বল যেদিকে সরণ সেম দিকে এডি পথে WADর ক্ষেত্রে আমরা বলতে পারি কি বল এবং সরণ একই দিকে, বল এবং সরণ একই দিকে হলে আমরা বলতে পারি বল ইন্টু বলের দিকে সরণ, বলের মান mg সরণের মান h। তাহলে আমরা এখান থেকে বলতে পারি WAD সমান হচ্ছে mgh। তাহলে আমরা এখানে কি দেখলাম, এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম ভাইয়া তিনোটা ক্ষেত্রে কৃতকাজ কেমন সমানে সমান, তিনোটা ক্ষেত্রে কৃতকাজ সমানে সমান। এর মানে WAB সমান WAC সমান WAD। এর মানে বস্তু কোনো একটা বিন্দু থেকে ভূমিতে আসলো, সে কোন পথে আসলো সেই পথের উপর তার কৃতকাজটা নির্ভর করতেছে না, কৃতকাজটা নির্ভর করতেছে, ভালো করে খেয়াল করো, কৃতকাজ নির্ভর করতেছে হচ্ছে তার উলম্ব সরণের উপর। কৃতকাজ কার উপর নির্ভর করে? উলম্ব সরণের উপর। দেখো এই বস্তুটা এ থেকে বিতে আসলো, উলম্বভাবে কিন্তু এইচ পরিমাণ সরণ হলো। এ থেকে সিতে আসলো, উলম্ব সরণ এইচ। ও এ থেকে ডিতে আসলো, উলম্ব সরণ হচ্ছে এইচ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে কৃতকাজের মানটা উলম্ব সরণের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। সে কোন পথে গমন করলো তার উপর নির্ভর করে না, উলম্ব সরণটা কত তার উপর নির্ভর করে। এবার যদি পরীক্ষার হলে তোমাকে একটা কোয়েশ্চেন দিল, কি কোয়েশ্চেন? একটা বস্তু মনে করো বি থেকে এই পথে সে এই পথে এতে আসলো, এ থেকে এই পথে বিতে আসলো। এখন তুমি এটা ক্যালকুলেশন করতে যাবা না, এটা ক্যালকুলেশন করা যে কথা mgh ক্যালকুলেশন করাও সেম কথা, কারণ আমি বললাম এটা পথের উপর নির্ভর করে না। দেখো এটা যদি আমি তোমাকে শুরুতে দিতাম তুমি সাথে সাথে অক্কা পাইতা, তা আমি চাচ্ছি না তুমি অক্কা পাও, আগে তুমি জিনিসটা মাথায় ঢুকাও। তাহলে আমরা বলতেছি এক্ষেত্রে কৃতকাজ কার উপর নির্ভর করে? উলম্ব সরণের উপর নির্ভর করে, পথের উপর নয়। কৃতকাজ উলম্ব সরণের উপর, উলম্ব সরণ মানে বুঝছো তো লম্বালম্বিভাবে, উলম্ব সরণের উপর নির্ভর করে, উলম্ব সরণের উপর নির্ভর করে, পথের উপর নয়। বলো বুঝছি কিনা? বুঝলে শেষ আজকে। বলো আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা কনফার্ম করো। এই জিনিসগুলো বইতে এইভাবে সাজানো গুছানোভাবে পাবা না, বাট সৃজনশীলের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। বইতে আনাচে কানাচে কিছু জায়গায় পাইতে পারো, বাট ওগুলো খুব বেশি ইফেক্টিভ না। আমাদেরকে তো লেকচার দেওয়ার সময় সৃজনশীলভাবে চিন্তা করতে হয়। তানবিন সুলতানা ইস্পা, ভাইয়া কোনটা এডিটা আরেকবার বলার জন্য, WAD। আচ্ছা এডি মানে কি? সে এ থেকে ডি বিন্দুতে পৌঁছাইলো, মানে জিনিসটা হচ্ছে এরকম, এখান থেকে কোনো একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম, কোনো বাধা নাই, সে সরাসরি এখানে পড়ে গেলো ডি বিন্দুতে, ভূমি থেকে এই উচ্চতা থেকে। তাহলে আমাদের বল কোন দিকে? ওজনের কারণেই তো চলতেছে। মনে করে এই বস্তুটা এটা হচ্ছে এতে আছে, নিচে হচ্ছে ডি। তাহলে দেখো ছেড়ে দিলাম, এ থেকে ডিতে চলে গেল। কেন চলে গেল? ওজনের কারণে। ওজন কত? mg। কোন দিকে? নিচের দিকে। সরণ কি? আদি অবস্থান এখানে, শেষ অবস্থান নিচে। আদি থেকে শেষের দিকে হচ্ছে সরণ, এখানে সরণটা হচ্ছে নিচের দিকে, ওজনও নিচের দিকে। বল যেদিকে সরণ এদিকে, বল এবং বলের দিকে সরণের গুণফলটাকে আমরা কৃতকাজ বলতেছি। এক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, cos 0 মান তো 1, সো সেটা লেখা লাগে না। তানমিন সুলতানা ইস্পা, তুমি তোমার আনসার পাইছো কিনা? অ্যাসেনশিয়াম, বি থেকে এতে গেলে কাজ নেগেটিভ হবে অবভিয়াসলি। দেখো এখানে মেইন কথাটা কি, দেখো আমাদের সিয়াম যে কোয়েশ্চেনটা করছে সেখান থেকে আমি একটা কথা বলতে পারি, এ থেকে বিতে যাওয়ার সময় কৃতকাজটা পজিটিভ হয়েছে কার জন্য? অভিকর্ষীয় বলের জন্য। মানে এখানে তুমি কোনো বল প্রয়োগ করা লাগে নাই, সে অটোমেটিক এখানে বসাই দিলে অটোমেটিক নিচে চলে আসতেছে। কেন? কারণ অভিকর্ষীয় বল অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে অভিকর্ষীয় বল অলওয়েজ তাকে নিচের দিকে পাঠাতে চায়। এখন এখানে যদি কোনো একটা বস্তু ভূমিতে আসে, রেখে দিলে সে কি আর নিচে নামবে না? কেন? ভূমিতে। উপরে উঠবে না, উপরে তো উঠতে চাইবেও না। কারণ কেন? অভিকর্ষীয় বল তাকে নিচের দিকে টানে। তাহলে তুমি যদি এখান থেকে এখানে বস্তুটাকে উঠাইতে চাও, তাহলে দেখো মনে করো এ থেকে বিতে আসার সময় সে কাজ করছে 100 জুল। এই 100 জুল কাজ করছে হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ 100 জুল। নিচ থেকে উপরে ওঠার সময়
অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে -100 জুল। এই -100 জুল কথাটার মানে কি? এই -100 জুল কথাটার মানে হচ্ছে সে নিজে কাজ করে না, তার উপর কাজ করা হয়েছে। ওই কারণে কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে তোলার সময় তোমাকে কষ্ট করে কাজ করতে হয়। বাট উপর থেকে নিচে এই যে দেখো ছেড়ে দিলাম, আমি কোনো কাজ করি নাই, অভিকর্ষ বল নিজে কাজ করছে। নিচ থেকে তুলে আনলাম, অভিকর্ষ বলের বিপরীতে আমি তুলে আনছি। অভিকর্ষ বলের জন্য কৃতকাজ ঋণাত্মক, কিন্তু আমার প্রযুক্ত বলের কারণে কৃতকাজ ধনাত্মক। ধনাত্মক ঋণাত্মকে পড়াইছিলাম। ওই কারণে কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে তুলে আনতে হলে আমাকে কাজ করতে হয়, কারণ অভিকর্ষ বল অলওয়েজ কাজ করে এবং সেটা ভূমির দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? শিয়াম, তোমার আনসার পাইছো আশা করি। বুঝছি কিনা বলি? সব কিছু ক্লিয়ার হলে আমরা শেষ করে দিই। ওকে, তাহলে তাহলে ছুটি আজকে এত রকম তো। তানিষ্কেও মুনতা, অর্থাৎ যত কাজই হোক সমান হবে যদি একই বিন্দু হতে কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, তবে এটা অবশ্যই অভিকর্ষ বলের জন্য, অভিকর্ষ বলের জন্য, অন্য বলের জন্য না। অভিকর্ষ বল তো অলওয়েজ নিচে দিয়ে কাজ করতেছে, তার জন্য হচ্ছে তুমি কোন পথে নিয়ে গেলে সেটা কোনো ফ্যাক্ট না, কোত্থেকে কোথায় আনছো সেটা হচ্ছে ফ্যাক্ট। যেমন ফর এক্সাম্পল, আমার মনে করো বোর্ডের এখান থেকে এই কর্নার থেকে একটা বস্তুকে আমি এই কর্নারে নিয়ে আসলাম। আমি যে পথে আনি না কেন আমার কিন্তু উলম্ব সরণ, লম্বালম্বী সরণ কিন্তু এতটুকু। এখন আমি এটাকে এখান থেকে এখানে আনলাম, তাও কিন্তু লম্বালম্বী সরণ এতটুকু। আমি এখান থেকে পুরো পৃথিবী ঘুরাইয়া ঘুরাইয়া নাচাইতে 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 আইনা এখানে বসাইলাম, উলম্ব সরণ এতটুকু। সো তোমাকে সবসময় চিন্তা করতে হবে উলম্ব সরণ কতটুকু হলো, তার থেকে আমাকে কৃত কাজটা বের করে নিতে হয়, উলম্ব সরণটা। সবসময় তুমি উলম্ব সরণের জন্যই কাজ করবা, উলম্ব সরণের জন্যই কাজ করবা। কাজটা হবে হচ্ছে উলম্ব সরণের জন্য। আমার এখানে যে পদে যাচ্ছে না কেন উলম্ব সরণ কিন্তু সব ক্ষেত্রে সেম। উলম্ব সরণ সেম মানে হচ্ছে কৃত কাজের মানটাও সেম অভিকর্ষ বলের জন্য। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।